আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আবার একবার যুক্ত হওয়ার সুযোগ হলো আমার। আজকের এই পর্ব আমাকে আবেগময় করে তুলেছে। অনেক পুরনো স্মৃতি জেগে উঠছে। কারণ এটাই যে মন কি বাতের আমাদের এই পথ চলার 10 বছর পূর্ণ হচ্ছে। 10 বছর আগে মন কি বাতের সূচনা ৩রা অক্টোবর বিজয়া দশমীর দিনে হয়েছিল। আর এ কত পবিত্র সংযোগ যে এই বছর ৩রা অক্টোবর যখন মন কি বাতের 10 বছর পূর্ণ হবে, তখন নবরাত্রির প্রথম দিন হবে। মন কি বাতের এই দীর্ঘ যাত্রার এমন বেশ কিছু ধাপ রয়েছে যেগুলো কখনোই ভুলতে পারব না আমি। মন কি বাতের কোটি কোটি শ্রোতা আমাদের এই যাত্রার এমন সঙ্গী যাদের নিরন্তর সহযোগিতা পেয়ে চলেছি আমি। দেশের বিভিন্ন কোণ থেকে তথ্য পাঠিয়েছেন তাঁরা। মন কি বাতের শ্রোতারাই এই অনুষ্ঠানের প্রকৃত সূত্রধর। সাধারণভাবে এমন একটা ধারণা চালু আছে যে যতক্ষণ মুখরোচক আলোচনা না হচ্ছে, নেতিবাচক কথা না হচ্ছে, ততক্ষণ সেটা বেশি মনোযোগ পায় না। কিন্তু মন কি বাত প্রমাণ করেছে যে দেশের মানুষ সদর্থক তথ্যের জন্য কতটা মুখিয়ে আছেন। সদর্থক আলোচনা, প্রেরণাদায়ী উদাহরণ, উৎসাহ বাড়ায় এমন কাহিনী খুব পছন্দ করেন মানুষজন। যেমন একটা পাখি আছে, চাতক, যার সম্বন্ধে বলা হয় যে সে শুধু বৃষ্টির জলই পান করে। মন কি বাতে আমরা দেখেছি যে মানুষজনও চাতক পাখির মতো দেশের অর্জিত সাফল্য, মানুষের গোষ্ঠীগত সাফল্যের কথা কত গর্বের সঙ্গে শোনেন। মন কি বাতের 10 বছরের যাত্রা এমন এক মালা প্রস্তুত করেছে যাতে প্রত্যেক পর্বে নতুন গাথা, নতুন নতুন কৃতিত্ব, নতুন ব্যক্তিত্বদের কথা যুক্ত হয়েছে। আমাদের সমাজে সমষ্টিগত ভাবনা থেকে যে যে কাজ হচ্ছে সেগুলি মন কি বাতের মাধ্যমে সম্মানিত হয়। আমার মনও গর্বে ভরে ওঠে যখন আমি মন কি বাতের জন্য আসা চিঠিগুলো পড়ি। আমাদের দেশে কত কত প্রতিভাবান মানুষ আছেন। দেশ আর সমাজের সেবা করার জন্য কি আবেগ তাদের! নিঃস্বার্থভাবে সেবা করার জন্য তাঁরা তাদের সমগ্র জীবন সমর্পণ করেন। তাঁদের সম্বন্ধে জেনে আমি শক্তিতে, উদ্দীপনায় ভরপুর হয়ে উঠি। মন কি বাতের সম্পূর্ণ প্রক্রিয়াটি আমার কাছে মন্দিরে গিয়ে ঈশ্বর দর্শন করার মতোই। মন কি বাতের প্রতিটি কথা, প্রতিটি ঘটনা, প্রতিটি চিঠি যখন আমি স্মরণ করি, তখন আমার মনে হয় যে জনতা জনার্দন, যারা আমার কাছে ঈশ্বরের রূপ, আমি যেন তাদের দর্শন করছি। বন্ধুরা, আমি আজ দূরদর্শন, প্রসার ভারতী এবং অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে সংযুক্ত সকল মানুষকে আমার অভিনন্দন জানাই। তাদের অক্লান্ত প্রয়াসে মন কি বাত এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আমি বিভিন্ন টিভি চ্যানেল ও রিজিওনাল টিভি চ্যানেলদের ধন্যবাদ জানাই, যারা ক্রমাগত এই অনুষ্ঠান দেখিয়েছেন। মন কি বাতের মাধ্যমে আমরা যে প্রসঙ্গগুলো উত্থাপন করেছি সেগুলো নিয়ে অনেক মিডিয়া হাউস প্রচার চালিয়েছেন। আমি প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাই, কারণ তারা একে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আমি সেই ইউটিউবারদেরও ধন্যবাদ জানাই যারা মন কি বাতের উপর অনুষ্ঠান করেছেন। মন কি বাত অনুষ্ঠানটি দেশের 22টি ভাষার পাশাপাশি 12টি বিদেশি ভাষাতেও শোনা যায়। আমি আনন্দিত হই যখন মানুষ বলেন যে তারা মন কি বাত অনুষ্ঠান তাদের স্থানীয় ভাষায় শুনেছেন। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এটা জানেন যে মন কি বাত অনুষ্ঠানের উপর ভিত্তি করে একটি কুইজ কম্পিটিশনও চলছে, যাতে যে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারেন। mygov.in এ গিয়ে আপনি এই কম্পিটিশনে অংশ নিতে পারেন এবং পুরস্কারও জিততে পারেন। আজ এই গুরুত্বপূর্ণ পর্যায়ে আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ কামনা করছি। শুদ্ধ চিত্ত ও সম্পূর্ণ সমর্পণের সঙ্গে আমি যেন এভাবেই ভারতবাসীর গৌরবের গান গেয়ে যেতে পারি। দেশের সামগ্রিকতার যে শক্তি, তাকে যেন এভাবেই আমরা সবাই সেলিব্রেট করতে পারি। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা, জনতা জনার্দনের কাছে এটাই আমার প্রার্থনা। আমার প্রিয় দেশবাসী, গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হচ্ছে।
বর্ষার এই সময় আমাদের মনে করিয়ে দেয় জল সংরক্ষণ কতটা প্রয়োজন, জল সঞ্চিত করে রাখা কতটা গুরুত্বপূর্ণ। বৃষ্টির সময় ধরে রাখা জল সংকটের মাসগুলোই অনেক উপকারে লাগে। আর এই ভাবনা থেকেই ক্যাচ দ্য রেইন এর মতো প্রচারাভিযানের সূত্রপাত। আমি অত্যন্ত আনন্দিত যে বহু মানুষ জল সংরক্ষণ নিয়ে নতুন করে পথ দেখাচ্ছেন। এরকমই একটি প্রচেষ্টা উত্তরপ্রদেশের ঝাঁসিতে দেখা গেছে। আপনারা তো জানেন যে ঝাঁসি বুন্দেলখণ্ডে অবস্থিত, যেখানকার পরিচিতি জল সংকটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে ঝাঁসির কিছু মহিলাদের জন্য ঘুরারি নদী নবজীবন লাভ করেছে। সেই মহিলারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত এবং তারা জল সহেলি হয়ে এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। সেই মহিলারা যেভাবে মৃতপ্রায় ঘুরারি নদীকে বাঁচিয়েছেন সেটা কেউ কল্পনাও করতে পারেননি। সেই জল সহেলিরা বস্তায় বালি ভরে চেক ড্যাম তৈরি করেছেন, বৃষ্টির জলের অপচয় বন্ধ করেছেন আর নদীকে জলে টইটম্বুর করে তুলেছেন। সেই মহিলারা প্রচুর জলাশয় নির্মাণে এবং সেগুলোকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন। এভাবে সে অঞ্চলের জলের সমস্যা তো দূর হয়েছেই, তার সঙ্গে তাদের মুখে খুশির হাসিও ফুটেছে। বন্ধুরা, কখনো নারী শক্তি জল শক্তিকে সমৃদ্ধ করে, তো কোথাও জল শক্তি নারী শক্তিকে সুদৃঢ় করে। আমি মধ্যপ্রদেশের দুটি বড় প্রেরণাদায়ক প্রচেষ্টা সম্বন্ধে জানতে পেরেছি। এখানে ডিন্ডোরির রায়পুরা গ্রামে একটি বড় ঝিল নির্মাণের ফলে ভূজলস্তর অনেক বেড়ে গেছে, যার সুবিধা এখানকার গ্রামের মহিলারা পেয়েছেন। সারদা আজীবিকা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে জড়িত মহিলারা মাছ চাষের মাধ্যমে এক নতুন ব্যবসার সুযোগও পেয়েছেন। এই মহিলারা ফিশ পার্লারও শুরু করেছেন, যেখানে মাছ বিক্রি করার ফলে তাদের আয়ও বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রদেশের ছতরপুর এলাকার মহিলাদের প্রচেষ্টাও এখানে প্রশংসনীয়। এখানকার খোপ গ্রামের একটি বড় ঝিল যখন শুকিয়ে যেতে শুরু করে, তখন ওখানকার মহিলারা একে পুনরুজ্জীবিত করার সংকল্প নেন। হরিবাগিয়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঝিল থেকে বিশাল মাত্রায় আবর্জনা নিষ্কাশন করেন, আর সেই আবর্জনার প্রয়োগ তারা অনুর্বর জমিতে ফ্রুট ফরেস্ট তৈরি করার জন্য কাজে লাগান। এই মহিলাদের পরিশ্রমের ফলে ঝিলে শুধুমাত্র জলস্তর বৃদ্ধি পায়নি, ফসলের ফলনও অনেক বেড়ে গেছে। দেশের প্রতিটি কোণে হওয়া জল সংরক্ষণের এই রকম প্রচেষ্টা জলের সংকট থেকে বাঁচার জন্য অনেক কার্যকরী হতে চলেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনারা আপনাদের চারপাশে হওয়া এরকম প্রচেষ্টায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন। আমার প্রিয় দেশবাসী, উত্তরাখণ্ডের উত্তর কাশীতে এক সীমান্তবর্তী গ্রাম হল ঝালা। এখানকার যুবকেরা নিজেদের গ্রামকে স্বচ্ছ রাখার জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন। ওনারা নিজেদের গ্রামে ধন্যবাদ প্রকৃতি বা বলতে পারেন থ্যাংক ইউ নেচার অভিযান চালানো শুরু করেছেন। এর অধীনে প্রতিদিন 2 ঘণ্টা করে গ্রাম পরিষ্কার করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গ্রামের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা সংগ্রহ করে সেগুলো গ্রামের বাইরে নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়। এর ফলে ঝালা গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এবং গ্রামের মানুষও সচেতন হচ্ছে। একটু ভেবে দেখুন, প্রতিটি গ্রাম, প্রতিটি গলি, প্রতিটি পাড়া যদি একইভাবে থ্যাংক ইউ নেচার অভিযান শুরু করে দেয়, তাহলে কত বড় পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, পুদুচেরি সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। এইখানে রম্যাজি নামে একজন মহিলা মাহে পৌরসভা এবং এর আশেপাশের এলাকার যুবাদের নিয়ে গঠিত একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলের যুবারা তাদের প্রচেষ্টায় মাহে এলাকা এবং বিশেষ করে সেখানকার সমুদ্র উপকূল সম্পূর্ণ পরিষ্কার রাখছেন। বন্ধুরা, আমি এখানে মাত্র 2টি প্রচেষ্টার কথা আলোচনা করেছি, কিন্তু আমরা যদি চারপাশে তাকাই তাহলে দেখতে পাব যে দেশের প্রতিটি প্রান্তে অবশ্যই স্বচ্ছতা নিয়ে কোনো না কোনো অনন্য প্রচেষ্টা চলছে। আর কিছুদিনের মধ্যে 2রা অক্টোবর স্বচ্ছ ভারত মিশন 10 বছর পূর্ণ করবে। এই বিশেষ সময়টি সেই মানুষগুলোকে অভিনন্দন জানানোর সময় যারা এই অভিযানকে
ভারতের ইতিহাসে এত বৃহৎ গণ আন্দোলনে পরিণত করেছেন। এটি মহাত্মা গান্ধীজির প্রতিও সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি, যিনি সারা জীবন এই উদ্দেশ্যে নিজেকে সমর্পিত করেছিলেন। বন্ধুরা, আজ এটি স্বচ্ছ ভারত মিশনের সাফল্য যে ওয়েস্ট টু ওয়েলথ মন্ত্রটি মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। লোকেরা রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল সম্পর্কে কথা বলতে শুরু করেছেন। এই নিয়ে উদাহরণও দিচ্ছেন। এখন যেমন কেরলের কোঝিকোড়ে একটি অসাধারণ প্রচেষ্টার কথা আমি জানতে পারলাম। এখানে ৭৪ বছর বয়সী সুব্রমণিয়ান বাবু ২৩,০০০-এর বেশি চেয়ার সারাই করে আবার তাদের ব্যবহারযোগ্য করে তুলেছেন। মানুষ তো তাকে রিডিউস, রিইউজ, রিসাইকেল অর্থাৎ RRR, RRR এর চ্যাম্পিয়ন বলেও ডাকেন। ওর এই অনন্য প্রয়াসগুলি কোঝিকোড়ের সিভিল স্টেশন, পিডব্লিউডি এবং LICর দপ্তরে দেখতে পাওয়া যেতে পারে। বন্ধুরা, স্বচ্ছতা নিয়ে চলতে থাকা এই অভিযানের সঙ্গে অধিক থেকে অধিকতর মানুষকে জুড়তে হবে এবং এটি এমন একটি অভিযান যা কোনো এক দিন বা এক বছরের নয়, এটি যুগ যুগ ধরে নিরন্তর করে যাওয়ার মতো একটি কাজ। যতদিন না স্বচ্ছতা আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে ততদিন কাজ করে যেতে হবে। আমার আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশীদের বা সহকর্মীদের সঙ্গে মিলিত হয়ে স্বচ্ছতা অভিযানে অবশ্যই অংশগ্রহণ করুন। আমি আরেকবার আপনাদের সবাইকে স্বচ্ছ ভারত মিশনের সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ববোধ করি এবং আমি তো সবসময় বলি বিকাশ ভি বিরাসত ভি, অর্থাৎ প্রগতিও ঐতিহ্যও। এই কারণেই আমার সাম্প্রতিক আমেরিকা সফরের একটি বিশেষ দিক নিয়ে আমি বহু বার্তা পাচ্ছি। আরও একবার আমাদের প্রাচীন শিল্পকর্মের প্রত্যাবর্তন নিয়ে অনেক চর্চা হচ্ছে। আমি এই ব্যাপারটি নিয়ে আপনাদের অনুভূতিগুলি বুঝতে পারছি এবং মন কি বাতের শ্রোতাদের এই বিষয়ে বলতেও চাই। বন্ধুরা, আমার আমেরিকা সফরের সময় মার্কিন সরকার ভারতবর্ষকে প্রায় ৩০০টি প্রাচীন শিল্পকর্ম ফিরিয়ে দিয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন আন্তরিকতার সঙ্গে ডেলাওয়ারে নিজের বাসভবনে এর মধ্যে থেকে কিছু শিল্পকর্ম আমায় দেখান। ফিরিয়ে দেওয়া শিল্পকর্ম টেরাকোটা, পাথর, হাতির দাঁত, কাঠ, তামা এবং কাঁসার মতো জিনিস দিয়ে তৈরি। এর মধ্যে অনেকগুলি ৪,০০০ বছরের পুরনো। ৪,০০০ বছরের প্রাচীন শিল্পকর্ম থেকে ১৯ শতকের শিল্পকর্ম আমেরিকা ফিরিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে ফুলদানি, দেবী দেবতাদের টেরাকোটার ফলক, জৈন তীর্থঙ্করদের মূর্তি এবং ভগবান বুদ্ধ ও ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি। ফিরে দেওয়া জিনিসগুলির মধ্যে অনেক পশু প্রাণীর মূর্তিও রয়েছে। জম্মু ও কাশ্মীরের টেরাকোটা টাইলস, যেখানে পুরুষ ও মহিলাদের চিত্র রয়েছে, তা খুবই আকর্ষণীয়। এর মধ্যে কাঁসার তৈরি ভগবান শ্রী গণেশের মূর্তি রয়েছে, যা দক্ষিণ ভারতের। ফেরত পাওয়া জিনিসগুলির মধ্যে বিপুল সংখ্যায় ভগবান বিষ্ণুর ছবিও রয়েছে। এটি মূলত উত্তর ও দক্ষিণ ভারতের সঙ্গে সম্পর্কিত। এই শিল্পকর্মগুলি দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের পূর্বপুরুষরা সূক্ষ্ম বিষয়গুলোর উপরও কতটা গুরুত্ব দিতেন। শিল্প সম্পর্কে তাঁদের অনন্য বোধ ছিল। এসব শিল্পকর্মের অনেকগুলোই চোরাচালান বা অন্যান্য অবৈধ উপায়ে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, যা একটি গুরুতর অপরাধ। এটি নিজেদের ঐতিহ্যকে ধ্বংস করার মতো অপরাধ। তবে আমি খুবই আনন্দিত যে গত এক দশকে এমন অনেক নিদর্শন এবং আমাদের বহু প্রাচীন ঐতিহ্যবাহী ঘরের জিনিস ঘরে ফিরেছে। আজ ভারতও অন্য অনেক দেশের সঙ্গে এই বিষয়ে কাজ করছে। আমি বিশ্বাস করি, যখন আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করি, তখন বিশ্বও এটিকে সম্মান করে, আর তারই ফল আজ পৃথিবীর অনেক দেশ আমাদের দেশ থেকে হারিয়ে যাওয়া বেশ কিছু শিল্পকর্ম ফিরিয়ে দিচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, যদি আমি প্রশ্ন করি একটি শিশু কোন ভাষা সবচেয়ে সহজে এবং দ্রুত শেখে, তাহলে আপনার উত্তর হবে মাতৃভাষা। আমাদের দেশে প্রায় ২০,০০০ ভাষা এবং উপভাষা রয়েছে এবং এগুলো সবই কোনো না কোনো ব্যক্তির মাতৃভাষা তো বটেই। এমন কিছু ভাষা আছে
যার ব্যবহারকারী মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে এই সব ভাষাগুলির সংরক্ষণের জন্য আজ অভিনব প্রচেষ্টা করা হচ্ছে। এমন একটি ভাষা হল আমাদের সাঁওতালি ভাষা। সাঁওতালিকে ডিজিটাল ইনোভেশনের সহযোগিতায় একটি নতুন রূপ দেওয়ার অভিযান শুরু হয়েছে। সাঁওতালি আমাদের দেশের বহু রাজ্যের নিবাসী সাঁওতাল জনজাতি সম্প্রদায়ের মানুষেরা বলে থাকেন, ভারতবর্ষের বাইরেও বাংলাদেশ, নেপাল ও ভুটানে সাঁওতাল জনজাতির আদিবাসীরা বাস করেন। সাঁওতালি ভাষার অনলাইন পরিচিতি তৈরি করার জন্য ওড়িশার ময়ূরভঞ্জের বাসিন্দা শ্রীমান রামজিৎ টুডু একটি অভিযান চালাচ্ছেন। রামজিৎজি এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন যার মাধ্যমে সাঁওতালি ভাষার সাথে যুক্ত সাহিত্য পড়া যেতে পারে ও সাঁওতালি ভাষায় লেখাও যেতে পারে। আসলে কয়েক বছর আগে মোবাইল ফোনের ব্যবহার শুরু করার পর উনি এইটা ভেবে হতাশ হন যে উনি নিজের মাতৃভাষায় কোনো বার্তা দিতে পারছেন না। এরপর থেকেই উনি সাঁওতালি ভাষার লিপি অলচিকি টাইপ করার পথ খোঁজা শুরু করেন। নিজের কিছু বন্ধুদের সঙ্গে মিলে উনি অলচিকিতে টাইপ করার প্রযুক্তি তৈরি করে ফেলেন। আর ওর এই প্রয়াসের জন্য সাঁওতালি ভাষায় প্রকাশিত লেখা অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, যখন আমাদের দৃঢ় সংকল্পের সঙ্গে সম্মিলিত অংশগ্রহণের মিলন ঘটে, তখন গোটা সমাজের সামনে আশ্চর্য ফলাফল বেরিয়ে আসে। এর সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ এক পেড় মা কে নাম, অর্থাৎ একটি গাছ মায়ের নামে। এই আশ্চর্যজনক অভিযান মানুষজনের সম্মিলিত অংশগ্রহণের ফলে এমন এক উদাহরণ হয়ে উঠেছে যা খুবই প্রেরণাদায়ক। পরিবেশ সংরক্ষণকে কেন্দ্র করে শুরু হওয়া এই অভিযানে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ যুক্ত হয়ে বিস্ময়কর কাজ করে দেখিয়েছেন। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানার মানুষ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গাছ লাগিয়ে নতুন রেকর্ডের সৃষ্টি করেছেন। এই অভিযানে উত্তরপ্রদেশে ২৬ কোটির থেকেও বেশি গাছ লাগানো হয়েছে। গুজরাটের মানুষজন ১৫ কোটির চেয়েও বেশি গাছ লাগিয়েছেন। রাজস্থানের শুধু আগস্ট মাসেই ৬ কোটির বেশি গাছ লাগানো হয়েছে। দেশের হাজার হাজার স্কুলও এই অভিযানে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করছে। বন্ধুরা, আমাদের দেশে গাছ লাগানোর অভিযানে যুক্ত কত শত উদাহরণ সামনে আসছে। এমনই এক উদাহরণ তেলেঙ্গানার KN রাজাশেখরজি। গাছ লাগানো নিয়ে তার অঙ্গীকার আমাদের সবাইকে অবাক করেছে। প্রায় ৪ বছর আগে তিনি গাছ লাগানোর অভিযান শুরু করেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রতিদিন অন্তত একটি গাছ অবশ্যই লাগাবেন। তিনি কঠোর ব্রতের মতো তার প্রতিশ্রুতি পালন করেছেন। ইতিমধ্যেই ১৫০০রও বেশি গাছ লাগিয়েছেন। সবচেয়ে বড় কথা, এই বছর এক দুর্ঘটনার শিকার হওয়া সত্ত্বেও তিনি তার সংকল্প থেকে নড়েননি। আমি এই সকল প্রচেষ্টাকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের অনুরোধ করছি, এক পেড় মা কে নাম এই পবিত্র অভিযানে আপনিও অবশ্যই যুক্ত হন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকেন যারা বিপর্যয়ের পরিস্থিতিতেও ধৈর্য হারান না, বরং সেখান থেকে শেখেন। এমনই একজন মহিলা সুভাশ্রী, যিনি নিজের প্রচেষ্টায় দুষ্প্রাপ্য এবং অত্যন্ত প্রয়োজনীয় শেকড় বাকড়ের একটি আশ্চর্য বাগান তৈরি করেছেন। উনি তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। পেশায় উনি একজন শিক্ষিকা, কিন্তু ঔষধি গাছ অর্থাৎ মেডিকেল হার্বসের প্রতি ওর গভীর আগ্রহ রয়েছে। ৮০ দশকে উনি এই আগ্রহ প্রথমবার অনুভব করেছিলেন যখন ওর বাবাকে একটি বিষাক্ত সাপে কামড়ায়। তখন প্রচলিত কিছু শেকড় বাকড় ওর বাবার সুস্বাস্থ্য ফিরিয়ে দিতে অনেকটা সাহায্য করেছিল। এই ঘটনার পরে উনি আমাদের ঐতিহ্যবাহী ঔষধি এবং শেকড় বাকড়ের খোঁজ শুরু করেন। আজ মাদুরাইয়ে বেরিচিউর গ্রামে ওর বিশেষ হার্বাল গার্ডেন আছে, যেখানে ৫০০রও বেশি দুষ্প্রাপ্য ঔষধি গাছ পাওয়া যায়। নিজের এই বাগান তৈরি করার জন্য উনি কঠোর পরিশ্রম করেছেন। এক একটি গাছ খোঁজার জন্য উনি অনেক দূরে যাত্রা করেছেন, এ বিষয়ে জ্ঞান অর্জন করেছেন এবং বহুবার অন্য অনেক মানুষের কাছে সাহায্যও নিয়েছেন। কোভিডের সময়ে উনি ইমিউনিটি বাড়াতে পারে
এমন শেকড় বাকড় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আজ ওর হার্বাল গার্ডেন দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। উনি সকলকে ঔষধি গাছের সম্বন্ধে তথ্য প্রদান করেন এবং তাদের উপকারিতার বিষয়ও বলেন। শুভশ্রী আমাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন, যা প্রায় কোটি কোটি বছর ধরে আমাদের সংস্কৃতির অংশ। ওর হার্বাল গার্ডেন আমাদের অতীতের সঙ্গে ভবিষ্যতের সংযোগ ঘটায়। ওকে আমার অনেক শুভকামনা। বন্ধুরা, বদলে যাওয়া এই সময়ে কাজের ধরন অর্থাৎ নেচার অব জবস পাল্টাচ্ছে এবং নতুন নতুন সেক্টর অর্থাৎ ক্ষেত্র আত্মপ্রকাশ করছে, যেমন গেমিং, অ্যানিমেশন, রিল মেকিং, ফিল্ম মেকিং এবং পোস্টার মেকিং। যদি আপনি এর মধ্যে কোনো বিষয়ে পারদর্শিতা দেখাতে পারেন, তাহলে আপনারা প্রতিভা প্রদর্শনের অনেক বড় মঞ্চ পেতে পারেন। যদি আপনি কোনো ব্যান্ডের সাথে যুক্ত থাকেন বা কোনো কমিউনিটি রেডিওর জন্য কাজ করেন, তাহলেও আপনি অনেক বড় সুযোগ পেতে পারেন। আপনাদের প্রতিভা ও সৃজনশীলতাকে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ক্রিয়েট ইন ইন্ডিয়া এই থিমের অন্তর্গত 25টি চ্যালেঞ্জ শুরু করেছে। এই চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই আপনাদের খুব মনোগ্রাহী হবে। কিছু চ্যালেঞ্জ সঙ্গীত, শিক্ষা, এমনকি অ্যান্টি পাইরেসি এই বিষয়ের উপর রয়েছে। এই গোটা আয়োজনে বেশ কয়েকটি পেশাদার সংস্থা যুক্ত আছে, যারা এই চ্যালেঞ্জগুলিকে পুরো সাপোর্ট দিচ্ছে। অংশগ্রহণ করার জন্য আপনারা websindia.org-তে লগ ইন করতে পারেন। সারা দেশের ক্রিয়েটরদের কাছে আমার অনুরোধ, তাঁরা এগিয়ে আসুন, এতে অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরুন। আমার প্রিয় দেশবাসী, এই মাসে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযানের 10 বছর পূর্ণ হল। এই অভিযানের সাফল্যের পেছনে দেশের বড় বড় উদ্যোগপতি থেকে শুরু করে ছোট দোকানদার সকলের অবদান রয়েছে। আমি কথা বলছি মেক ইন ইন্ডিয়ার। আজ আমার এটা দেখে খুবই আনন্দ হয় যে দরিদ্র, মাঝারি এমএসএমইগুলি এই অভিযান থেকে খুবই লাভবান হয়েছে। এই অভিযান প্রত্যেক শ্রেণীর মানুষকে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আজ ভারত ম্যানুফ্যাকচারিংয়ের পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠিত এবং দেশের যুবশক্তির কারণে গোটা পৃথিবীর নজর আমাদের উপর। অটোমোবাইল হোক, টেক্সটাইল হোক, অ্যাভিয়েশন হোক, ইলেকট্রনিক্স হোক বা ডিফেন্স, প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশের রপ্তানি লাগাতার বেড়েই চলেছে। দেশে ক্রমাগত এফডিআইয়ের হার বৃদ্ধি পাওয়াও আমাদের মেক ইন ইন্ডিয়া সাফল্যের কাহিনী তুলে ধরছে। এখন আমরা মূলত দুটি বিষয়ের উপর জোর দিচ্ছি। প্রথম বিষয়টি হল কোয়ালিটি অর্থাৎ গুণমান। আমাদের দেশের তৈরি প্রতিটি বস্তু যেন বিশ্বমানের হয়। দ্বিতীয় বিষয়টি হল ভোকাল ফর লোকাল অর্থাৎ স্থানীয় বস্তুগুলোকে যেন আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। মন কি বাত অনুষ্ঠানে আমি #MyProductMyPride এই বিষয়ে আলোচনা করেছি। লোকাল প্রোডাক্টকে গুরুত্ব দিলে আমাদের দেশের মানুষের কিভাবে সুবিধে হয় তা একটা উদাহরণ শুনলেই আপনারা বুঝতে পারবেন। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় বস্ত্রশিল্পের একটি প্রাচীন পরম্পরা আছে। ভান্ডারা তসর সিল্ক হ্যান্ডলুম। তসর সিল্ক তার ডিজাইন, রং এবং পোক্ত বুনটের জন্য খ্যাত। এর সংরক্ষণের কাজে ভান্ডারার কিছু কিছু এলাকায় প্রায় 50টিরও বেশি সেলফ হেল্প গ্রুপ নিয়োজিত রয়েছে। এক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণও যথেষ্ট বেশি। এই সিল্ক অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং স্থানীয় মানুষদের কর্মসংস্থান দিয়ে চলেছে। আর এটাই তো মেক ইন ইন্ডিয়ার স্পিরিট। বন্ধুরা, উৎসবের এই মরশুমে আপনারা সেই পুরনো সংকল্প আবারও স্মরণ করে নেবেন। যাই কিনবেন তা মেক ইন ইন্ডিয়া হতেই হবে। যাই উপহার দেবেন তাও মেড ইন ইন্ডিয়া হতেই হবে। শুধুমাত্র মাটির প্রদীপ কেনাই ভোকাল ফর লোকাল হওয়া নয়, আপনাকে নিজের ভূমিতে তৈরি স্থানীয় জিনিসকে যতটা বেশি সম্ভব প্রমোট করতে হবে। এমন যে কোনো দ্রব্য যা তৈরিতে ভারতের কোনো না কোনো কারিগরের ঘাম মিশে আছে, যা ভারতের মাটিতে তৈরি, সেটাই আমাদের গর্ব। এই গৌরবকে সর্বদাই উজ্জ্বল করে তুলতে হবে আমাদের। বন্ধুরা, মন কি বাতের এই পর্বে আপনাদের সাথে যুক্ত থাকতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানের জন্য আপনাদের মতামত এবং পরামর্শ আমার কাছে নিশ্চয়ই পাঠাবেন। আপনাদের চিঠি এবং বার্তার অপেক্ষায় রইলাম। কিছুদিনের মধ্যেই উৎসবের মরশুম শুরু হয়ে যাবে। নবরাত্রির সঙ্গে এর সূচনা হবে
এবং আগামী 2 মাস পূজা পাঠ, ব্রতকথা, আনন্দ উল্লাস, চারিপাশে এমনই এক পরিবেশ থাকবে। আসন্ন উৎসবের জন্য আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই আপনাদের পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে উৎসবে খুব আনন্দ করুন, আর অন্যদেরও এই আনন্দে সামিল করুন। সামনের মাসে অন্য আরও নতুন বিষয় নিয়ে মন কি বাত আপনাদের কাছে আসবে। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।